সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, এক্ষেত্রে কি করণীয়, চিকিৎসা পদ্ধতি কি হতে পারে এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই আমন্ত্রিত অতিথির সঙ্গে। লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার সুরাইয়া পারভিন 1975 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে শেরি বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS, MCPS, DGO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। এন্ডোমেট্রিওসিস বর্তমানে খুব কমন একটা টার্ম আমরা শুনতে পাই, যেটি আসলে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে অথবা যারা একটু অ্যাডাল্ট নারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই এন্ডোমেট্রিওসিস হতে শুনে থাকি। এই ক্ষেত্রে আসলে আপনার কাছে একটু জানতে চাই যে এই এন্ডোমেট্রিওসিস আসলে কি? এন্ডোমেট্রিওসিস আসলে প্রজননতন্ত্রের একটা বেদনাদায়ক একটা রোগ। আসলে আমরা জানি যে আমাদের জরায়ুর মধ্যে 3টে স্তর আছে, তার মধ্যে সবচেয়ে ভেতরের স্তরটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এটা মাসিকের আগে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে জরায়ুর ভেতরের স্তরটা আস্তে আস্তে মোটা হয়ে যায় এবং পরবর্তী এটা ভেঙে যায় এবং এটা ভেঙে যাওয়ার ফলে রক্তক্ষরণ শুরু হয়। এই এন্ডোমেট্রিয়ামের ভেতরের লেয়ারটা যখন জরায়ু বাদে অন্য জায়গায়, যেমন ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয় বা আমাদের বডির অন্য কোনো জায়গায় যদি এটা প্রতিস্থাপিত হয়, তখন এটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এই এন্ডোমেট্রিওসিসটা আসলে কেন হয়ে থাকে বা কারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে? আমাদের দেশে প্রায় 10 লক্ষ মহিলা এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হচ্ছে। সাধারণত এটা দেখা যায় যারা রিপ্রোডাক্টিভ এইজে থাকে, যাদের প্রতি মাসে মাসিক হয়, তারাই এই রোগে আক্রান্ত হয় বেশি। কারণ দেখা যায় যে এটার সাথে হচ্ছে এস্ট্রোজেন একটা হরমোন আছে, এইটা রিলেটেড থাকে। আমাদের দেশে সাধারণত দেখা যায় 10 থেকে 15% মহিলাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস দেখা যায়। আবার যারা বন্ধ্যাত্ব রোগের মধ্যে ভুগছে তাদের প্রায় 30 থেকে 45% রোগী আমরা এন্ডোমেট্রিওসিসের পেয়ে থাকি। এই এন্ডোমেট্রিওসিসের আসলে লক্ষণগুলো কি কি? এটার সবচেয়ে কমন যেই সমস্যা সেটা হচ্ছে প্রচণ্ড পেট ব্যথা হয়, যেটা হচ্ছে যে তার স্বাভাবিক যে জীবনযাত্রা সেইটা হ্যাম্পার হয়। হ্যাঁ, এছাড়া দেখা যায় অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে, দেখা যায় মাসিকের সময় পায়ুপথে ব্যথা হয়, তারপর প্রস্রাব করতে কষ্ট হয়, তারপর দেখা যায় স্বাভাবিক মেলামেশার পরে বা হচ্ছে মেলামেশার সময় ব্যথা অনুভূত হয়। এছাড়া দেখা যায় কিছু অস্বাভাবিক স্থানেও এন্ডোমেট্রিওসিসটা হতে পারে, যেমন হচ্ছে কিডনিতে, আমাদের হচ্ছে প্রস্রাবের থলিতে, তখন হচ্ছে রক্তযুক্ত প্রস্রাব হয়। এছাড়া দেখা যায় ন্যাসাল মিউকোসা, যেটা হচ্ছে নাকের যে ঝিল্লিটা, সেখানে অনেক সময় হয়। যাদের ন্যাসাল মিউকোসাতে এই এন্ডোমেট্রিওসিসটা হয় তাদের দেখা যায় প্রত্যেক মাসে মাসে নাক দিয়ে রক্ত পড়ছে। হ্যাঁ, এছাড়া দেখা যায় যে কোনো ধরনের অপারেশন হলে সেই স্কার, যেমন হচ্ছে হিস্টেকটমি হলে, সিজারিয়ান সেকশন হলে যে ইনসিশন এরিয়াগুলো, সেগুলোতেও এই এন্ডোমেট্রিওসিস হতে পারে। এন্ডোমেট্রিওসিসটাকে ডায়াগনোসিস করার জন্য সাধারণত আপনারা কোন কোন টেস্ট করতে দেন প্রাথমিক অবস্থায়? এন্ডোমেট্রিওসিস এটা আসলে হচ্ছে যে আমরা রোগীর কাছ থেকে হিস্ট্রি নিয়ে অধিকাংশ ক্ষেত্রে হিস্ট্রি নিয়ে এটা ডায়াগনোসিস করা যায়, এটা ক্লিনিক্যালি অনেকটা নেওয়া যায়। এছাড়া আমরা হচ্ছে তার পেলভিক এক্সামিনেশন করে যদি দেখা যায় যে জরায়ুর পেছনের দিকে সেখানে এটা হচ্ছে জমাট বেঁধে ওখানে নোডিউলের মতো হয়। এছাড়া দেখা যায় আলট্রাসোনোগ্রাম করে আমরা এটা করতে পারি। এক ধরনের হচ্ছে ব্লাড টেস্ট আছে যেটা সিরাম CA-125, সেটা অনেক সময় রেস্ট থাকে। আমরা এছাড়া MRI, CT স্ক্যান করে, এছাড়া ল্যাপারোস্কোপির মাধ্যমে এটা ডায়াগনোসিস করা যেতে পারে। যখন কোনো কিশোরীর এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে তখন কি তার ক্ষেত্রে ভবিষ্যতে বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভোগার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, যাদের এন্ডোমেট্রিওসিস আছে সাধারণত দেখা যায় যে অ্যানাটমিক্যাল ডিসফাংশন হয়ে যায়, অ্যানাটমিটা নষ্ট হয়ে যায়, যার কারণে দেখা যায় যে তার এই ভেতরে, এটা সাধারণত যে হয় নর্মালি আমাদের মাসিকের রাস্তা দিয়ে বের
হয়ে আসে। কিন্তু এন্ডোমেট্রিওসিসে অনেক সময় দেখা যায় রেট্রোগেট মেনস্ট্রুয়েশন হয়, যার কারণে হচ্ছে মাসিকটা যে পেটের মধ্যে যে সেখানে এন্ডোমেট্রিয়ামটা প্রতিস্থাপিত হয়, হওয়ার পরে প্রত্যেক মাসে মাসে যখন মাসিক হয় সেখানেও পেটের ভেতরেও মাসিক হতে থাকে ওগুলো, যার কারণে হচ্ছে সে প্রচণ্ড ব্যথা কষ্ট পায়। আর সাধারণত এগুলো অ্যাডিশন হয়ে যায়, অ্যাডিশন হয়ে যাওয়ার ফলে নর্মাল যে অ্যানাটমি সেটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার কারণে তার ইনফার্টিলিটিতে সে ভোগে। আমরা সবাই জানি যে এন্ডোমেট্রিওসিস মানেই একটু তীব্র ব্যথা হওয়া, কিন্তু এই তীব্র ব্যথাটাকে কিন্তু অনেক সময় আমরা প্যারেন্টস যারা রয়েছে তারা খুব স্বাভাবিকভাবে নিয়ে থাকি যে কিশোরী বয়সে যদি প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হয় ব্যথা হওয়াটা খুব নর্মাল। এক্ষেত্রে আপনারা আসলে তাদের সেই অভিভাবক যারা রয়েছেন তাদের প্রতি আপনার মেসেজটা কি, যে এন্ডোমেট্রিওসিস অথবা যদি তীব্র ব্যথা হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? এন্ডোমেট্রিওসিসটার সাথে আরও দুইটা রোগ আছে, যে দুইটা রোগ হচ্ছে অনেকটা একই রকম, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম বা হচ্ছে পেলভিক ইনফ্লেমেটরি ডিস, এইগুলোতেও দেখা যায় পেটে ব্যথা হয়। অনেক সময় দেখা যায় কিশোর কিশোরী পেটে ব্যথার জন্য হচ্ছে বাবা মার কাছে, এটা মাসিকের সময় খেয়াল রাখতে হবে যে মাসিকের আগে দিয়ে বা মাসিকের সময় বা মাসিক যখন প্রায় শেষ হয়ে আসে তখনও এই ব্যথাটা থাকে, তখন অবশ্যই বা আমার উচিত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, কারণ এটা ভবিষ্যতে, এটা যদিও কোনো ক্যান্সার না কিন্তু ক্যান্সারের মতোই অনেকটা হচ্ছে এর উপসর্গগুলো আছে বলে এটা আসলে যখনই কিশোরী বলবে যে আমার পেট ব্যথা হচ্ছে তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যখন কোনো কিশোরীর অথবা কোনো বিবাহিত নারী যখন এন্ডোমেট্রিওসিস হয় তখন আসলে কমপ্লিকেশনসটা কি কি হতে পারে যদি প্রপার ট্রিটমেন্ট তারা না নেয়? যদি এন্ডোমেট্রিওসিস হয়, একটা হচ্ছে যে ইনফার্টিলিটি হবে, যাদের হচ্ছে আছে ইনফার্টিলিটি হবে, আর আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিওমা বা তার নর্মাল ব্যথাটা হয় মাসিকের সময়, এটা থেকে এই এন্ডোমেট্রিওসিসের রুগীদের ব্যথা অনেক বেশি হয় এবং দেখা যায় স্বাভাবিকের চেয়ে, যদি এন্ডোমেট্রিয়ামটা যদি হচ্ছে জরায়ুর মাংসপেশিতে হয়, এটাকে অ্যাডেনোমায়োসিস বলে, সেই অ্যাডেনোমায়োসিস হলে দেখা যায় যে অনেক প্রচণ্ড ব্যথা হয়, রক্তক্ষরণ অনেক বেশি হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে তার স্বাভাবিক যে জীবনযাত্রাটা সেইটা ব্যাহত হয়। আর এই ব্যাহত হওয়ার কারণে দেখা যায় যে সে প্রতিনিয়তই ডাক্তারের কাছে আসতে থাকে এবং সে তার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারে না। এন্ডোমেট্রিওসিস মানে তীব্র ব্যথা, সেই সাথে হচ্ছে যে কিছুটা ব্লিডিং তার বেশি হয়ে থাকে, এই ক্ষেত্রে সেই কিশোরী মেয়ে অথবা সেই নারীটিরকে আসলে পরবর্তী সময়টাতে এনিমিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, অবশ্যই এনিমিক হয়ে, যেহেতু রক্তক্ষরণ বেশি হতে পারে সেই জন্য অনেক সময় এনিমিক হতে পারে। আর এছাড়া দেখা যায় যে এন্ডোমেট্রিওসিসের রুগীদের ক্ষেত্রে আমাদের যে মোড অফ ট্রিটমেন্ট যেটা, আমরা তখন কি করি যে তাদের মাসিকটাকে বন্ধ রাখার চেষ্টা করি। দেখা যায় 6 মাস, 9 মাস, কারো 1 বছর, যতদিন তার মাসিক হবে ততদিন তার এই রোগটা বাড়তে থাকবে। আর দেখা যায় যে রোগ বাড়ার সাথে সাথে তার স্বাভাবিক জীবনযাত্রাও যেহেতু ব্যাহত হবে, তখন আমরা যেটা আসলে এটা মোড অফ ট্রিটমেন্ট, আমরা মাসিকটাকে বন্ধ রাখে দিই। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি দেখা যায় যে অনেক ধরনের কুসংস্কার থাকে, সুতরাং এই যে এন্ডোমেট্রিওসিস যদি কোনো মায়ের থাকে অথবা তার পরিবারের অন্যান্য নারী সদস্যের হয়ে থাকে, সেক্ষেত্রে কি ওরকম কোনো আসলে এটাকে কুসংস্কার বলবো কিনা, নাকি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা যে তার সন্তান যারা থাকবে ফিমেল তাদেরও সেই রোগটি হবার সম্ভাবনা রয়েছে? এটা যদিও বংশগত রোগ না, কিন্তু দেখা যায় যে লাস্ট যে যার জেনারেশনের পরে হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, হ্যাঁ, ঝুঁকিতে সে থাকে, বাট এটা বংশগত, এটা বলা যাবে না। যেহেতু এন্ডোমেট্রিওসিস আমার হয়েছে, এটি পরবর্তীতে আসলে একেবারে ভালো হবে কিনা, নাকি আবারও ট্রিটমেন্ট করার পর আবারও ফিরে আসবে? এই রোগটা একদম সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে না, কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। যে দেখা যায় যে আমরা কিছু চিকিৎসা দিয়ে এটাকে হচ্ছে তার জীবনযাত্রাটা আমরা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে তাকে হচ্ছে ব্যায়াম করতে বলতে পারি, তাকে ক্যাফেইন বা হচ্ছে অ্যালকোহল এগুলো এড়িয়ে যেতে বলতে পারি, ওজনটা কমাতে বলতে পারি। কিন্তু যে একদম নিরাময় হয়ে যাবে তা না, প্রতিরোধ করতে পারি আমরা যদি তাকে এস্ট্রোজেন প্রোজেস্টেরনের কম্বিনেশন কিছু ড্রাগ দিয়ে রেখে দিতে পারি, যে তাকে এটাকে আমরা দুইভাবে করতে পারি। একটাকে বলা হয় সিউডো প্রেগনেন্সি, আর এটা হচ্ছে সিউডোমেনোপজ। তো দেখা যায় যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন অথবা শুধু প্রোজেস্টেরন দিয়ে, অথবা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগোনিস্ট বা অ্যান্টাগনিস্ট,
অথবা ড্যানাজল অথবা কিছু আমাদের অ্যারোমেটিভ ইনহিবিটর কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলি যদি আমরা কন্টিনিউয়াস পেশেন্টকে দিয়ে দিই যে সে মাঝখানে এটা ছাড়বে না, টানা 6 মাস 9 মাস খাবে বা ব্যবহার করবে, তাহলে সেক্ষেত্রে এটা দমিয়ে রাখা যায় বা কমিয়ে রাখা যায়। ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাই, যখন কোনো কিশোরীর এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে তখন তার চিকিৎসার প্রোটোকলটা কীরকম হবে, এবং যদি কোনো অ্যাডাল্ট নারীর এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে সেক্ষেত্রেও কি তার চিকিৎসার প্রোটোকলটা একই রকম হবে কিনা কিশোরীদের মতো? যেহেতু হচ্ছে এটা অনেক বেদনাদায়ক একটা চিকিৎসা, সেজন্য দেখা যায় যে কিশোরী হোক আর হচ্ছে একজন অ্যাডাল্ট হোক, মোড অফ ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের মাসিকটাকে বন্ধ রেখে দেওয়া। একটা কিশোরী যদি হয় তাহলে তাকে আমরা মাসিকটা বন্ধ করে রেখে তার ব্যথাটা কমানো। এটা প্রথমে হচ্ছে আমরা কনজারভেটিভ দিতে পারি। কনজারভেটিভে হচ্ছে বলতে যাচ্ছি যে এনএসএইড, যেটা শুধুমাত্র ব্যথানাশক ওষুধটা দিয়ে আমি তার ব্যথাটা কমাতে পারি প্রত্যেক মাসে মাসে। আর যদি ব্যথাটা এতই বেশি হয় যে চরম ব্যথা, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় তার মাসিকটা আমরা বন্ধ রাখতে পারি। আর যেই মহিলা এন্ডোমেট্রিওসিসে ভুগছে, তার যেহেতু এন্ডোমেট্রিওসিস যার আছে তার ইনফার্টিলিটির সমস্যা আছে, তাহলে তার ক্ষেত্রে আমরা দেখা যায় যে কিছুদিন কনজারভেটিভ দিয়ে তারপর তার ইনফার্টিলিটির চিকিৎসা করতে পারি। এছাড়া দেখা যায় যে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে এটা কিছুটা কটারাইজেশন করে ফেলতে পারি, এটা ভ্যাপোরাইজেশন করতে পারি। আর যাদের হচ্ছে বাচ্চা নিবে না তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে ল্যাপারোস্কোপিক ইউটেরোস্যাক্রাল নার্ভ অ্যাবলেশন, আচ্ছা, হ্যাঁ, এটা একটা ট্রিটমেন্ট আছে। আবার ল্যাপারোস্কোপির মধ্যে অ্যাডেসিওলাইসিস করা হয়। অ্যাডেসিওলাইসিস করে তারপরে হচ্ছে যে তার অ্যানাটমিটাকে কিছুটা প্রিজার্ভ করা হয় যাতে করে সে পরবর্তীতে মা হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট আসলে এই ধরনের ট্রিটমেন্টটা কতটুকু আসলে অ্যাডভান্স হয়েছে? আগে এন্ডোমেট্রিওসিসের যাদের চিকিৎসার ফলে দেখা যেত যে অনেকে এটা জানতোই না যে এটা চিকিৎসা আছে। তো এখন বর্তমানে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, যার কারণে ল্যাপারোস্কোপির মাধ্যমে যেহেতু হচ্ছে যদি চকলেট সিস্ট থাকে বা এন্ডোমেট্রিওমা থাকে তাহলে সেগুলো হচ্ছে দেখা যায় যে রিমুভ করা হয়, অ্যাডেসিওলাইসিস করা হয়, যার কারণে এইগুলি করার পরে অ্যানাটমিটা অনেকটা হচ্ছে নর্মাল পজিশনে আনা হয়, এনে তারপরে হচ্ছে বাচ্চার জন্য চেষ্টা করা হয়। আবার এছাড়া দেখা যায় আইভিএফও করা হয়, এসব পেশেন্টদের আইভিএফ করা হয়, যার কারণে হচ্ছে যে আগের থেকে বর্তমান চিকিৎসা পদ্ধতি ইমপ্রুভের কারণে এখন এন্ডোমেট্রিওসিসে মা হওয়া সম্ভব। এন্ডোমেট্রিওসিস থেকে আপনি বলছিলেন যে বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছাড়াও আর কি কি গাইনোকোলজিক্যাল প্রবলেম আসলে সেই কিশোরীর বা সেই নারীটির হতে পারে? অস্বাভাবিক মাসিক হতে পারে, কারো কারো ক্ষেত্রে অনেক বেশি ব্লিডিং হতে পারে, অনেক বেশি পায়খানার রাস্তায় সমস্যা হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাব করার সময় সমস্যা হতে পারে। এক্ষেত্রে কোনো হরমোনাল ইমব্যালেন্স হয় কিনা? না, হরমোনাল ইমব্যালেন্স হয় না। এটা যেহেতু হচ্ছে এস্ট্রোজেনের পরিমাণ বাড়লে এই রোগের বৃদ্ধি বেশি হয়, যেহেতু এস্ট্রোজেনের প্রভাবে এটা হয়। তো ইমব্যালেন্স বলতে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রজেস্টেরন দিয়ে মাসিকটা বন্ধ রাখতে পারি। আমরা আরও বিস্তারিত জানবো এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আপনাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই
স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। এন্ডোমেট্রিওসিস যাদের হয়ে থাকে সেটাকে আসলে প্রতিরোধ করার জন্য বা যেন না হয় সেক্ষেত্রে আসলে আমাদের কি কি ইনিশিয়েটিভ আমরা নিতে পারি? এন্ডোমেট্রিওসিস এটা প্রতিরোধ করার জন্য রেগুলার ব্যায়াম, তারপর হচ্ছে ক্যাফিন বা হচ্ছে অ্যালকোহল এড়িয়ে যেতে হবে। ওজন যদি বেশি থাকে ওজনটাকে কমাতে হবে। আর কিছু কিছু খাবার আছে যেমন হচ্ছে গম, তারপরে হচ্ছে কফি, চা, এগুলিও দেখা যায় যে এই ধরনের বার্লি, এই ধরনের খাবারগুলোকে এড়িয়ে যেতে হবে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি যাদের এন্ডোমেট্রিওসিসের সমস্যা রয়েছে তারা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মুখের ক্যান্সার হওয়ার মূল কারণ হলো আসলে আমাদের দেশে সাধারণ মানুষ সাধারণত বিশেষ করে স্মোকলেস টোবাকো, তামাক কীভাবে তারা খায়, পান পাতা, সুপারি, জর্দা, গুল এগুলো একসাথে করে যখন মুখ দিয়ে চিবিয়ে খায়, এটা হলো একটা মূল কারণ। এছাড়া আছে স্মোকিং, অ্যালকোহল ইনটেক, তারপরে বিশেষ করে আরও বিভিন্ন কারণ আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।